নমস্কার, সাদা কথা কালো কথায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। আজকে আমাদের বিষয় জালে বিক্রম। দীর্ঘ ৭০ দিন পর গ্রেফতার হলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। কিভাবে গ্রেফতার হলেন এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব এবং তার সঙ্গে বিভিন্ন প্রশ্ন উঠছে, সেই প্রশ্নগুলো আগেও উঠেছে, সেই প্রশ্নগুলো নিয়েও আমরা আলোচনা করব। এই মুহূর্তে একবার দেখে নেওয়া যাক চট জলদি যে উচ্ছল নিশিযাপন, সেই রাতের ডাকে সাড়া দিয়ে ধরা পড়লেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। মাঝরাতে কসবার নামকরা মলের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। তবে দুর্ঘটনায় মডেল সনিকা সিং চৌহানের মৃত্যুর ৭০ দিন পর কেন গ্রেফতার এই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। বিক্রমকে 10 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। দেখে নেওয়া যাক একবার। লুকোচুরিতে ইতি মডেল সনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় পুলিশের জালে বিক্রম। 29 এপ্রিল ভোররাতে লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় মারা যায় সনিকা। যে গাড়ি স্টিয়ারিং ছিল বিক্রমের হাতে। তদন্তে নানা প্রশ্ন উঠে এলেও বারবার বয়ান বদলে পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগ ওঠে বিক্রমের বিরুদ্ধে। জামিনযোগ্য 304 এ থেকে 304 ধারায় জামিন অযোগ্য মামলা করে পুলিশ। বিপদ বুঝে গা ঢাকা দেন অভিনেতা। বিক্রমের ওপর দীর্ঘদিন ধরেই নজর রাখছিল পুলিশ। নজর ছিল তার মোবাইল টাওয়ার লোকেশনের ওপরও। বিপদ বুঝতে পেরে মোবাইল ব্যবহার বন্ধ করে দেন বিক্রম। তার বন্ধুদের মোবাইল ট্র্যাক করতে শুরু করে পুলিশ। জানা যায় মাঝে মধ্যেই গভীর রাতে বাড়ির বাইরে বেরোন বিক্রম। বৃহস্পতিবারও একইভাবে বন্ধুর বাড়ি যান। কসবায় মলের সামনে থেকে গ্রেফতার করা হয় বিক্রমকে। 29 এপ্রিল রাতে সনিকাকে নিয়ে গাড়িতে চেপেছিলেন বিক্রম। কিন্তু দুর্ঘটনার এতদিন পর কেন গ্রেফতার করা হলো বিক্রমকে? পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এর মধ্যে গ্রেফতারি এড়াতে হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন অভিনেতা, যার পরবর্তী শুনানি 11 জুলাই। বিক্রমকে আলিপুর আদালতে তোলা হলে বিচারকের সামনেই তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন আইনজীবীরা। বিক্রমের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, অন্তর্বর্তী জামিনের শুনানি চলছে হাইকোর্টে, তাহলে কেন গ্রেফতার? সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বলেন, আদালতকে ভুল বোঝানো হচ্ছে। এরপরই রাজদীপ বলেন, আপনি এত অধৈর্য কেন? সৌরিন তখন জানায়, বিক্রম 105 কিলোমিটার গতিবেগে গাড়ি চালাচ্ছিলেন। মত্ত না থাকলেও এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন? পুলিশের সঙ্গেও লুকোচুরি করেছেন বিক্রম। 6 জনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। এরপর মুখ খোলেন সনিকা পক্ষের আইনজীবী সঞ্জয় বসু। বিক্রমের বিরুদ্ধে তার অভিযোগ, বারবার মিথ্যে কথা বলে তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিয়েছে বিক্রম। আমাদের প্রথমে বলতে দেওয়া হচ্ছিল না, মিসলিড করার চেষ্টা করা হয়েছে, বেল রিজেক্ট হয়েছে। রিকনস্ট্রাকশন অফ দ্য অফেন্স, ঘটনার পুনর্নির্মাণ। 2, মোটিভটা বের করা, যে ওর কি মোটিভ, কেন ঘটনাটা ঘটালো, এটা একমাত্র ওই জানে। বিক্রম কখনোই পলাতক ছিলেন না এবং তিনি তার বাড়িতেই দীর্ঘ এই কয়েকদিন উনি বাড়িতেই ছিলেন এবং অন্য কোথাও যাননি। বিক্রমকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। 29 এপ্রিল এই ঘটনাটি ঘটেছিল, মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেখানেই বিক্রমের দিকেই অভিযোগের আঙুল উঠছে, যেহেতু সনিকা চৌহান তার সঙ্গে ছিলেন এবং ওই ঘটনায় তার মৃত্যু হয়েছিল। তারপর থেকে বিভিন্ন অংশের মানুষ তারা বিক্রমের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। অন্যদিকে বিক্রম নির্দোষ নাকি আসলে খতিয়ে দেখা হোক তার দোষ, সেই সমস্ত বিষয় নিয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছিলেন বহু অংশের মানুষ। সনিকা চৌহানের মৃত্যু অবশ্যই দুর্ঘটনায় মৃত্যু এবং সেই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তা নিয়েই একটা প্রশ্ন উঠেছিল এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও। তার সহকর্মীরা, তার সহ অভিনেতারা বিক্রম চট্টোপাধ্যায়কে বিশেষ করে কিভাবে দেখতেন, তার লাইফস্টাইল, তার এই গ্রেফতারি নিয়ে কী প্রতিক্রিয়া, তা নিয়ে আমরা আসব। তবে তার আগে একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে পুলিশের জালে বিক্রম ধরা পড়েছেন। জামিন অযোগ্য ধারা দেওয়ার পর থেকেই গ্রেফতারি এড়াচ্ছিলেন, যদিও তার আইনজীবীরা বলেছিলেন যে কোনোভাবেই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন না। এক নজরে দেখে নেওয়া যাক ঘটনাক্রম। গ্রেফতার বিক্রম, দেখে নেওয়া যাক গত 2 মাসেরও বেশি সময়ের ঘটনাবলী। 29 এপ্রিল রাসবিহারী মোড়ের কাছে বিক্রমের গাড়ি দুর্ঘটনায় পড়ে। মৃত্যু হয় মডেল অভিনেত্রী সনিকা চৌহানের। বেসরকারি হাসপাতালে ভর্তি হন আহত বিক্রম চট্টোপাধ্যায়।
শতপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ বিক্রমের বিরুদ্ধে। এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের সনিকার পরিবারের। অভিযোগ দায়েরের পরেই তদন্ত শুরু করে টালিগঞ্জ থানা। ৩০৪-এর এ ধারায় বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ দায়ের হয়। ২৭৯ ধারায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগও দায়ের হয় বিক্রমের বিরুদ্ধে। ৩০শে এপ্রিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ির ফরেনসিক পরীক্ষা হয়। ৪ঠা মে বিক্রম চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পান। ৬ই মে আইনি জটিলতা থেকে বাঁচতে আলিপুর আদালতে বিক্রমের আত্মসমর্পণ এবং আত্মসমর্পণের পর সেই দিনই জামিন পান অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ৯ই মে বিক্রমকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার পরের দিনই অর্থাৎ ১০ই মে ফের থানায় ডেকে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় বিক্রম চট্টোপাধ্যায়কে। দুর্ঘটনার দিন রাতে মদ্যপানের কথা স্বীকার করে বিক্রম। ১১ই মে আলিপুর আদালতে সনিকার ৪ বন্ধুর গোপন জবানবন্দি নেওয়া হয়। জবানবন্দি দেন সিরিন আশফাক, অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়। জবানবন্দি দেন পৃথা গুহ ও নাজিয়া পারভিন। ঘটনার দিন ২ পার্টিতেই ছিলেন এই ৪ জন। পরে আরও ২ জনের জবানবন্দি নেওয়া হয়। ২৯শে মে গাড়ির ফরেনসিক রিপোর্ট বের হয়। দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় ১০০ কিলোমিটারেরও বেশি এবং সিট বেল্ট বাঁধা ছিল না, তাই খোলেনি এয়ার ব্যাগ। ৩০শে মে বিক্রমের বিরুদ্ধে নতুন করে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু পুলিশের। ৫ই জুন গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ৭ই জুলাই বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে কসবা থেকে গ্রেফতার বিক্রম চট্টোপাধ্যায়। ১৩ই জুলাই ছিল বিক্রমের অগ্রিম জামিনের শুনানি। শুনানির আগেই গ্রেফতার বিক্রম চট্টোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। ঘটনার ৭০ দিন পরে অবশেষে গ্রেফতার বিক্রম চট্টোপাধ্যায় এবং তারপরে ১০ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজত। আজকে আদালতেও বিক্রমের আইনজীবী, সনিকার আইনজীবী, সরকারি আইনজীবী তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয় বিভিন্ন বিষয়ে নিয়ে। কারণ বিক্রম চট্টোপাধ্যায় যেভাবে অনুপস্থিত থেকেছেন বিভিন্ন সময়ে, তাকে পাওয়া যায়নি এরকমটাই অভিযোগ, যদিও তার আইনজীবীরা বলেছেন যে তিনি কখনোই পালিয়ে বেড়াচ্ছিলেন না। কিন্তু এটাও ঘটনা যে বিক্রম চট্টোপাধ্যায় আহত হন, হাসপাতালে ভর্তি হন, তারপরে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই সম্পর্কে বেশ কয়েকবার তার বক্তব্যে বদল আমরা দেখতে পাই। যেমন তিনি মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন কিনা, তার গতিবেগ, গাড়ির গতিবেগ অতিরিক্ত মাত্রায় ছিল কিনা, তিনি এই ঘটনার পেছনে কতটা দায়ী, এই সমস্ত বিষয়ে তার কাছ থেকে বক্তব্য জানা হয়। কিন্তু সেই সময় বিভিন্ন রকম কথা বলেন। যদিও পুলিশের কাছে প্রায় ৬ ঘন্টা জেরা করা হয়, বিভিন্ন সময়ে জেরা করা হয়, গোপন জবানবন্দি নেওয়া হয় ৬ জনের। এবং তারপরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে পুলিশ কেন এত দেরি করছে। বিশেষ করে সনিকা চৌহানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল, সনিকাকে যারা কাছ থেকে দেখেছেন তাদের কাছ থেকে অভিযোগ উঠেছিল। এবং বিক্রম চট্টোপাধ্যায় তিনি সেরকমভাবে লাইফস্টাইল, যেরকম অভিযোগ করা হচ্ছে সেই ধরনের লাইফস্টাইলে থাকতেন না, জীবনযাপন করতেন না, এরকমটাও দাবি বিক্রম চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। এই সমস্ত বিষয় নিয়ে খতিয়ে দেখা হোক, অবশ্যই আমরাও চাই, সবাই চান। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তার সহ অভিনেতা শ্রীতমা ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাই ইটিভি নিউজ বাংলায়। শ্রীতমা, বিক্রম চট্টোপাধ্যায় অবশেষে গ্রেফতার হলেন এবং পুলিশ হেফাজত হলো, কি বলবেন? দেখুন, পুরো ব্যাপারটাই খুব দুঃখজনক। যেহেতু আমরা একসঙ্গে এতদিন অভিনয় করেছি এবং সব কিছুর বাদ দিয়ে তো একজন মানুষ, তো একটা মানুষ কতটা ভুল করেছে, কতটা ঠিক করেছে, আমি সেই বিষয়ে কোনো কথাই বলবো না। কারণ সেই পরিস্থিতিতে আমরা কেউই ছিলাম না। আমিও ছিলাম না, আপনিও ছিলেন না, এবং আদালতের কেউই ছিল না।
তো সেই সিচুয়েশানে কি সিচুয়েশান হয়েছিল না হয়েছিল একমাত্র বিক্রম জানে আর সনিকা জানে। তো আমি একটাই কথা বলবো, আমরা যথেষ্ট দুঃখিত এই বিষয়টা নিয়ে, পুরো বিষয়টা নিয়ে। বিক্রমের সঙ্গে যেটা হয়েছে, সনিকার সঙ্গে যেটা হয়েছে, ইভেন আমি প্রত্যেকটা বিষয়ে যথেষ্ট দুঃখিত। ইভেন ইন্ডাস্ট্রির সকলেই প্রচণ্ডভাবে দুঃখিত, এক একজনের ফরে। তো আমি কারোর ফরে বা এগেনস্টে না গিয়েই কথা বলছি যে যেটাই হবে বা যেটাই হচ্ছে সেটা যেন এমন কিছু হোক যাতে কারোরই ক্ষতি না হয়, কারণ যে চলে গেছে তাকে তো আমরা ফিরে পাবো না। সো যে আমাদের মধ্যে রয়েছে, আমার মনে হয় ঠিক বিচারটা করা উচিত। নিশ্চয়ই ঠিক বিচার করা উচিত, কিন্তু ঘটনাটি দুঃখজনক সেই কারণেই, এবং মর্মান্তিক ঘটনা এবং একজনের মৃত্যু, সেই কারণেই বারবার অভিযোগ উঠছে বিক্রমের বিরুদ্ধে একটা অংশের মানুষের পক্ষ থেকে। কি বলবেন? হ্যাঁ, মৃত্যুটা তো হয়েছে, সেটা তো আর অস্বীকার করার বিষয় নয়, সেটা পশ্চিমবাংলার সবাই জানে। কিন্তু আমি একটাই কথা বলবো, ও ইচ্ছাকৃত তো কাউকে মেরে ফেলেনি। সো যদি কোনো টার্মস অ্যান্ড কজেস থেকে থাকে তো সেটা যেন প্রপারলি সেটা নিয়ে খতিয়ে দেখা হয়। এবং আমি বুঝতে পারছি যে ব্যাপারটা যথেষ্ট মর্মান্তিক, কিন্তু আমি একটাই কথা বলবো, যেন আরও ভালো করে এটা ইনভেস্টিগেশন এটা চলে, যাতে আদেও দোষ গুণের কথা এখানে হচ্ছে না, কারণ একটা মানুষ আমাদের মধ্যে নেই। সুতরাং যে একটা মানুষের ওপর মানে ওর মেন্টাল সিচুয়েশনটা এখন কি সেটা ওই একমাত্র বুঝতে পারবে, আমরা কেউ বুঝতে পারবো না। কারণ ও কোন স্টেজ থেকে এই কথাগুলো বলছে বা ও কোন স্টেজে দাঁড়িয়ে আমাদের সাথে কমিউনিকেট করছে, সেটা আপনাদের সাথে কমিউনিকেট করছে, সেটা একমাত্র ও বলতে পারবে। কারণ আমরা প্রত্যেকেই, আমি বারবার একটাই কথা বলবো যে আমরা যথেষ্ট দুঃখজনক এই ঘটনাটা নিয়ে প্রত্যেকটা বিষয়ে। তো আদালত, আমি এটুকু জানি যে আদালত সুবিচার করবে। আসলে মানে আপনি যেহেতু সহ অভিনেতা, সেই কারণেই এই প্রশ্নগুলো বারবার উঠছে। মানে লাইফস্টাইল নিয়ে অভিযোগ উঠেছিল, একটা জায়গায় যাওয়ার পরে তার লাইফস্টাইলে বদল ঘটেছিল, র্যাশ ড্রাইভিং, এই সমস্ত বিষয়ে একটা অভিযোগের তীর বিক্রম চট্টোপাধ্যায়ের দিকে। আমি বিক্রমকে, দেখুন, আমি যদি ঘটনার আগের কথা বলতে হয় তাহলে আমি বলবো যে বিক্রমকে আমি কোনোদিনই সেরকমভাবে দেখিনি যে বিক্রম এই যে বলছে না সবাই যে রাফ ড্রাইভিং, আমি কোনোদিনও, প্রথম কথা আমি এটার মধ্যে কোনো বক্তব্যই রাখতে চাই না, কারণ আমি তার গাড়িতে কোনোদিনও উঠিনি এবং তার সঙ্গে আমার কোনোদিনও গাড়িতে যাতায়াত করার কথা হয়নি এবং ও ড্রাইভ করেনি আমি গাড়িতে থাকাকালীন। সো আমি এটা বলতে পারবো না যে ও কীরকম ড্রাইভ করে না করে। যারা ওর গাড়িতে উঠেছে তাদের বক্তব্য যে বিক্রম কখনোই এরকমভাবে বেপরোয়াভাবে, একদম আপনারা যেটাকে বলতে চাইছেন, ও কিন্তু কখনোই বেপরোয়াভাবে যে গাড়ি চালানো, যারা ওর সাথে আমাদের যারা কো অ্যাক্টর বা কো অ্যাক্ট্রেসরা যারা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই এটা বলতে পারবে না যে ও কোনোদিনও বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে। আমি তো উঠিনি, আমি জানি না, কারণ বিক্রমের সাথে আমার যেটুকু কথা বলা হতো সেটুকু একমাত্র ফ্লোরে, তার বাইরে আমার সাথে ওর কোনোদিনও দেখাও হয়নি, কোনো কথাও হয়নি। কিন্তু একটা মানুষ হিসেবে আমি বলবো বিক্রম অতটাও খারাপ মানুষ নয়, বা খারাপ মানুষ নয় যে একটা মানুষকে মেরে ফেলতে পারে কোটানকোট। বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরও আবারও কিছুক্ষণের জন্য আপনার কাছে ফিরে আসব, সঙ্গে থাকুন দিনভর। আরও একবার আপনাদের জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করছিলাম জালে বিক্রম চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে এবং তারপরে তার 10 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত। 29শে এপ্রিল ঘটনাটি ঘটার পরে 70 দিন পর গ্রেফতার হলেন এবং বন্ধুর সাথে দেখা করতে আসার পরেই, সূত্র ধরেই পুলিশ তাকে গ্রেফতার করে গতকাল রাত্রে। এই গ্রেফতারির পরে প্রশ্ন উঠছে যে পুলিশ এতদিন পরে তাকে কেন গ্রেফতার করলো, আরও আগে গ্রেফতারি করা যেত কিনা। প্রশ্ন উঠছে যে বিক্রম চট্টোপাধ্যায় অভিনেতা,
তারই বা কতটা দোষ, সেই দোষ খতিয়ে দেখা কতটা হয়েছে এই সমস্ত বিষয়ে। কারণ সনিকা চৌহান যার মৃত্যু হয়েছে মর্মান্তিক দুর্ঘটনায়, সেই দুর্ঘটনার পেছনে কোনো রহস্য আছে কিনা, সনিকা চৌহানের পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন দাবি উঠেছে বিক্রম চট্টোপাধ্যায়ের লাইফস্টাইল নিয়ে, বিক্রম চট্টোপাধ্যায়ের ড্রাইভিং নিয়ে। সেই রাতে যেভাবে ড্রাইভ করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, সেই সমস্ত বিষয়ে, এই সমস্ত নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনায় রয়েছি। বিশেষ করে তার একজন সহ অভিনেতা শ্রীতমা ভট্টাচার্য, তার সঙ্গে আমরা এই মুহূর্তে আলোচনায় রয়েছি। আমরা চলে যাচ্ছি আবারও শ্রীতমার কাছে। শ্রীতমা, আপনি যেটা বললেন যে বিক্রমের গ্রেফতারি বা যাই হোক না কেন, দুপক্ষই যেন ঠিকঠাক বিচার পান, কোট আনকোট, সবই ঠিক আছে। কিন্তু আমরা দেখেছি মাঝে মধ্যেই যে বিক্রম চট্টোপাধ্যায় পুলিশের সামনে কি বলেছেন তা তো আমরা জানি না, কিন্তু সাংবাদিকদের সামনে মাঝে মধ্যেই বয়ান বদল করতে দেখেছি। প্রথম কথা হচ্ছে, আমি জানি না ওর বারবার কি স্টেটমেন্ট বদল করেছে না করেছে, কারণ আমি 1 মাস আমি কলকাতায় ছিলাম না, তো এই টাইমের মধ্যে কি ঘটেছে আমি জানি না। আমি যেটুকু জানি আমি তার ভিত্তিতে বলছি যে ও কি বলেছে না বলেছে আমি সেখানে ঢুকতে চাই না, বা সেখানে সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কারণ আমি বারবারই একটা কথা বলবো যে ওই সিচুয়েশনে ওই একমাত্র জানে যে কি ঘটেছিল। তাই আমি একটাই কথা বলবো যে যদি সত্যি অন্যায় করে থাকে বা যদি সত্যি ওর কোনো দোষ থেকে থাকে, সেটা একমাত্র আদালত বিচার করবে, আমি বা আপনি কেউ বিচার করার নই। আরও একবার অনুরোধ করব আমাদের সঙ্গে থাকতে। আমরা দেখে নেব সাহেব ভট্টাচার্য, অভিনেতা, তিনি এই গ্রেফতারি নিয়ে তার যে মন্তব্য করেছেন ফেসবুকে, সেই মন্তব্য নাম না করে বিক্রমকে তোপ সাহেবের। অনেকে ভেবেছিলেন, তিনি ওই পোস্টে বলেছেন, অনেকে ভেবেছিলেন আইন কিছু করবে না, ভেবেছিলেন সব আশা ছেড়ে দেব, তার কথা বলেছেন সাহেব। অপরাধীদের জন্য সুড়ঙ্গের শেষে আলো থাকবে। অনেকে এমনও ভেবেছিলেন, তারা এটা কখনো ভাবেননি যে ওই আলো আসলে কোনো চলন্ত ট্রেনের। ফেসবুকে পোস্ট অভিনেতা সাহেব ভট্টাচার্যের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা, বিক্রম চট্টোপাধ্যায়ের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। আমরা কথা বলবো অনির্বাণ বাবুর সঙ্গে। অনির্বাণ বাবু, আপনাকে স্বাগত জানাই টিভি নিউজ বাংলায়। যেভাবে আমরা দেখছি, যেভাবে মামলাটি চলছে এবং অভিযোগ উঠেছিল যে বিক্রম চট্টোপাধ্যায় ঠিকমতো উপস্থিত থাকেননি, পুলিশের কাছে হাজিরা দেননি, পুলিশের সামনে থেকে আড়াল হওয়ার চেষ্টা করেছেন, কি বলবেন? দেখুন, প্রথমেই বলি, পুলিশের কাছে ওনার ঠিক এই জামিনের পরে, মানে আমি একটা তথ্য দিই আপনাদেরকে, তারপরে আমি ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে, তথ্যটা হচ্ছে যে জামিনের পরে যখন এটা বেলেবল সেকশন ছিল, অর্থাৎ 304-এর এ ধারায় মামলাটা ছিল, বিক্রম অসুস্থ ছিলেন এবং হসপিটাল থেকে বেরিয়ে উনি প্রথম কাজ করেছিলেন জামিন নিয়েছিলেন। অর্থাৎ অ্যাজ আ ল অ্যাবাইডিং সিটিজেন ওনার যেটা প্রথম কর্তব্য ছিল সেটাই করেছিলেন। তারপরেই উনি যেটা করেন সেটা হচ্ছে, যিনি ইনভেস্টিগেটিং অফিসার, উনি একটা 41-এর নোটিশ পাঠিয়েছিলেন ওনাকে। বিক্রম বাবু ওখানে গিয়ে পুলিশ ইনভেস্টিগেটিং অফিসারের সাথে দেখা করেন প্রথমে, এবং পরপর 2 দিন ওনাকে ডাকা হয়। পরপর 2 দিনই ওখানে গিয়ে কোঅপারেট করেন। সেই মুহূর্তে কিন্তু উনি একজন নিজেও অসুস্থ ছিলেন, আপনারা জানেন, উনিও আহত হয়েছিলেন এই অ্যাক্সিডেন্টের ফলে। এবার তারপর থেকে আমি জানি না, এই তথ্য ওনারা যে প্রসিকিউশন আমাদেরকে আদালতে বলেছেন যে পলাতক ছিলেন, কিন্তু তারপর থেকে কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে বিক্রমের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাই করা হয়নি। তাহলে পলাতক এই তথ্যটা ওনারা পেলেন কি করে? কারণ উনি তো বাড়িতেই ছিলেন, আমাদের কাছে যে ইনস্ট্রাকশন সেই অনুযায়ী উনি বাড়িতেই ছিলেন, এবং উনি তার তদন্তে যদি ওনাকে সহায়তা করার প্রশ্ন উঠতো বা প্রশ্ন আসতো, তাহলে উনি অবশ্যই তদন্তের সহায়তা করতেন। এবং ওনাকে যদি আবার নোটিশ দিয়ে, অ্যাজ পার দ্য নর্মস অফ ল আর কি, ওনাকে যদি নোটিশ দিয়ে আবার ডাকা হতো, উনি অবশ্যই যেতেন। তো এরকম কোনো প্রয়াস বা চেষ্টা প্রসিকিউশনের তরফ থেকে কিন্তু হয়নি। অথবা ওনার বাড়িতে গিয়েও বারবার পুলিশ খুঁজে পাননি, এরকম কোনো ঘটনা নেই। অর্থাৎ ওনার বাড়িতে যায়নি পুলিশ। তো এই আবার ওই প্রশ্নে ফিরে যেতে হয় যে এই তথ্য কি করে প্রসিকিউশন পেলেন, সেটা আমাদের কাছে এখনো অজানা। আর 2 নম্বর কথা হচ্ছে, দেখুন, ওনার জামিনের পরবর্তীকালে যখন জামিন অযোগ্য ধরা রুজু হয়, তখন পুলিশের তরফ থেকে একটা প্রেয়ার হয়, এবং প্রেয়ারে বলা হয় যে এটা 304 ধারাতে ওনারা অ্যামেন্ড করেছেন, এবং আদালতের কাছে সেই ইন্টিমেশন দেন। তখন অ্যাজ আ ল অ্যাবাইডিং সিটিজেন আবার
উনি 5ই জুন উনি আগাম জামিনের আবেদন করেন। আপনি জানেন আগাম জামিনের আবেদন করার পরে এরকম অনারেবল সুপ্রিম কোর্টের প্রচুর রায় আছে যে যদি আদালতে কেউ আগাম জামিনের আবেদন করেন তাকে কিন্তু সে পলাতক এটা বলা যায় না, কারণ তার বিষয়টা তিনি জামিনে মুক্ত থাকবেন কি থাকবেন না সেটা আদালতে বিচারাধীন। তো সেই বিচারাধীন পর্যায়ে তাকে পলাতক বলা যায় না, মানে অ্যাবসকন্ডিং এন্ড অ্যাকিউজ ওয়াজ অ্যাবসকন্ডিং এটা বলা সম্ভব নয়। এবং আরো আমাদের কাছে যেটা অবাক করেছে, আমাদেরকে হতবাক করেছে, সেটা হচ্ছে যে যেদিন অর্থাৎ গতকাল যখন মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তর এবং মহামান্য বিচারপতি দেবী প্রসাদ বিচার এজলাসে যখন এই আগাম জামিনের দিন ধার্য হয় 13ই জুলাই 2017, হোয়াট প্রম্পটেড পুলিশ উইদিন 24 আওয়ার্স এই দিনটা ধার্য হওয়ার পর, যেখানে মহামান্য বিচারপতি দ্বয় এই দিন ধার্য করেন, সেই বিচারের প্রতি ভরসা না রেখে আমি বলতে পারবো না এই কথাটা, সেই বিচার ব্যবস্থার প্রতি বা সেই রায়ের প্রতি সেই রায় অবধি অপেক্ষা না করে ওনারা কেন এই তৎক্ষণাৎ এই অ্যারেস্ট করলেন সেটা কিন্তু আমাদের কাছে এখনো ক্লিয়ার নয়। তাই জন্য আপনারা জানেন আজকে মহামান্য বিচারপতি দ্বয়ের কাছে আবার এই ব্যাপারটি মেনশন করা হয় এবং সেখানে মহামান্য বিচারপতি দ্বয় যথেষ্ট অবাক হয়েছেন। ওনারাও এই প্রশ্ন করেছেন, প্রসিকিউশন মহামান্য বিচারপতি দ্বয় প্রশ্ন করেছেন প্রসিকিউশনকে যে হোয়াট ওয়াজ দ্য আর্জেন্সি, একদিনের মধ্যে আপনারা কেন এই ভদ্রলোককে অ্যারেস্ট করলেন এবং আদৌ এটা জুডিশিয়াল ডিসিপ্লিন বা জুডিশিয়াল ডেকোরাম মেনটেন হলো কিনা সে সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার দিন রায় প্রদানের দিন ধার্য করেছেন। এবং এই সংক্রান্ত বিষয়ে আমাদের ধারণা বা আমাদের আশা যে উনি একটা মহামান্য বিচারপতি দ্বয় একটা ডিটেলড রায় দেবেন, যে রায়ে হয়তো এই বিষয়টা অনেকটা পরিষ্কার হবে আমাদের কাছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিক্রম চট্টোপাধ্যায়ের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব, আমাদের নতুন অতিথি এসে যোগ দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে, সঞ্জয় বসু, সানিকা চৌহানের আইনজীবী। সঞ্জয়বাবু, আপনাকে স্বাগত জানাই এই টিভি নিউজ বাংলায়। আজকে যেভাবে আমরা দেখলাম হাইকোর্টে যে অগ্রিম জামিনের আবেদন জানিয়েছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, সে ব্যাপারে বলা যায় যে নতুন কোনো নির্দেশ দিলেন না আদালত। সেখানে আলিপুর আদালতে বিক্রম চট্টোপাধ্যায়কে পুলিশি হেফাজত দেওয়া হলো। আপনাদের সঙ্গে বাদানুবাদ হয়ে জড়িয়ে পড়েছিলেন বিক্রমের আইনজীবী বা সরকারি আইনজীবী। আপনাদের কি বক্তব্য ছিল, কি ব্যাখ্যা আপনাদের? আমাদের ব্যাখ্যাটা খুবই লিমিটেড। আমরা হলাম ভিকটিমের ফ্যামিলির একটা রাইট থাকে প্রেজেন্ট করার নিজের কেস। সো দ্যাট ইজ হাউ উই হ্যাভ প্রেজেন্টেড। যেভাবে জিনিসটা দেওয়ার অনেক রকমের কন্ট্রাডিকশন ছিল, সেইগুলো কোর্টের সামনে প্লেস করা হয়েছিল। একটা আর্গুমেন্ট ছিল যে নতুন কিভাবে একবার জামিন হবার পরে তাকে আবার অ্যারেস্ট করা হয়, সেটার উত্তর দেওয়া হয়েছিল যে 304 পার্ট 2 যখন দেওয়া হলো, তারপরে গিয়ে ওই ক্যারেক্টার অফ দ্য কেস চেঞ্জড। আমরা জাজমেন্টও প্লেস করেছি যে ক্যারেক্টার চেঞ্জ হলে কোনোভাবে নতুন করে পারমিশন কোর্টের নিতে হয় না। আমরা জাজমেন্ট দেখিয়েছি কোর্টকে, কোর্ট স্যাটিসফাইড হয়ে বেলটা রিজেক্ট করেছেন। ন্যাচারালি পিপির খুব ভালো একটা আর্গুমেন্টও ছিল। হি প্লেসড হিজ কেস ভেরি ওয়েল অ্যান্ড দ্যাট ইজ হাউ পুরো জিনিসটা আজকে বেলটা রিজেকশন হয়েছে। যদিও এর আগে একটা অভিযোগ উঠছিল যে বিক্রম চট্টোপাধ্যায় বিভিন্ন সময় বয়ান বদল করেছেন সামনে প্রকাশ্যে, এবং তার সঙ্গে সঙ্গে বিক্রম চট্টোপাধ্যায় এড়িয়ে চলছিলেন, কোনো একটা জায়গা থেকে তিনি কোট আনকোট লুকোনোর চেষ্টা করছিলেন, কিন্তু তার পক্ষ থেকে বলা হচ্ছে না, এরকম অভিযোগ তিনি নস্যাৎ করে দিচ্ছেন। আমরা ভিকটিম ফ্যামিলি হিসেবে আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো না পুলিশ কিভাবে ইনভেস্টিগেট করেছে পুরো জিনিসটা। আমাদের পুরো কনফিডেন্স আছে পুলিশ যেভাবে ইনভেস্টিগেট করেছে। ও যদি লুকিয়ে বেড়াচ্ছিল বা
আমরা নিউজ পেপারে পড়েছি, সংবাদ মাধ্যমের থ্রু জেনেছি, সেটা পুলিশই বেটার বলতে পারবে, বাট আই এম শিওর পুলিশ ওয়াজ ডুইং দেয়ার জব। না, আপনারা কি কনফিডেন্ট যে তারা করছিলেন এরকম কাজ করেননি বিক্রম? আপনারা কি জানেন, আপনাদের কাছে কি খবর? শুনুন, আমাদের কাছে থাকার কোনো উপায় নেই, বিকজ আমরা তো ইনভেস্টিগেটিং এজেন্সি নই। পুলিশ যখন কোর্টে আজকে বলেছে, আই এম শিওর উনি করছিলেন, পুলিশ তো আজকে মানে পিপি যখন আর্গুমেন্ট করছিলেন, হি ওয়াজ ভেরি ক্যাটাগরিক্যাল যে রেড কন্ডাক্ট হয়েছে, না সার্ভেলেন্স ছিল, ওনাকে পাওয়া যাচ্ছিল না, উনি পালিয়ে বেড়াচ্ছিলেন, এটা পিপি সাবমিশন ছিল। আমরা নিজেরা বলতে পারবো না, বিকজ আমরা তো মানে উই আর নট পার্ট অফ দ্য প্রসিকিউশন। অবশ্যই সেই কারণে আমাদের জিজ্ঞেস করছি, আসলে প্রশ্নটা করছি এই কারণে যে উভয় পক্ষই, বিশেষ করে বিক্রম চট্টোপাধ্যায়ের পক্ষ থেকেও যারা বলছেন, তারাও বলছেন, বা দুপক্ষের পক্ষ থেকেই বলা হচ্ছে, বিভিন্ন সময় আমরা বিভিন্ন সহ অভিনেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে দুপক্ষেরই বিচার যাতে হয় সেইটা দেখার, সেই কারণেই আপনাকে এই প্রশ্নটা করছি। প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে রয়েছেন তার সহ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের শ্রীতমা ভট্টাচার্য। আরও একবার তার কাছে চলে যাব। শ্রীতমা, বিক্রমকে আপনি বাইরে দেখেননি বললেন, গাড়িতেও সেইভাবে দেখেননি, তার লাইফস্টাইল নিয়েও আপনার অভিজ্ঞতা নেই, তাহলে ফ্লোরেই একমাত্র দেখেছেন। ফ্লোরে কিরকম দেখেছেন মানুষ হিসেবে? ফ্লোরের বাইরে আমার সাথে বিক্রমের কোনোদিনই কখনো দেখা হয়নি, কারণ আমি কোনোদিনই পার্টি অ্যাটেন্ড করি না কোথাও। সো আমার সাথে আমার কলিগদের ফ্লোরেই দেখা হয়, তার বাইরে কোথাও নয়। ফ্লোরে খুব জলি, খুব ভালো মানুষ, সবার সাথে ভীষণ ভালোভাবে কাজ করতো, খুব মানে মিলেমিশে একসঙ্গে কাজ করতো। ইভেন আমি এটুকু বলতে পারি যে কারোর মুড অফ থাকলে তখন আমরা ফিল করতাম সেদিন যদি বিক্রম না থাকতো, কারণ বিক্রম থাকলেই একমাত্র, কারণ মুড অফ করলে ওই সুইচ অন সুইচ অফের মতো বিক্রম সবাইকে হ্যান্ডেল করতে পারতো। তো আমি বলবো মানুষ হিসেবে বিক্রম সত্যিই খুব ভালো, কারণ আমি এটা তো ভাগ্য, কারণ এটা হওয়ার ছিল তাই হয়েছে, কিন্তু এটা নিয়ে যদি ওর ওপরে এখন চাপিয়ে দেওয়া হয় কোনো কিছু, ও হয় না, আমাদের এক একটা মানুষের, আমরা একটা ঘটনা ঘটে গেলে সেটাকে কিভাবে আমরা ওভারকাম করবো আমরা সেটা চেষ্টা করি, কারণ মাথা তখন ঠিক থাকে না। তো আমার মনে হয় ওর সেটাই হয়েছে। এর আগেও আপনার সাথে কথা হয়েছে বহুবার, তাও একবার ফ্ল্যাশব্যাকে যাওয়ার চেষ্টা করব যে সনিকাকে আপনি চিনতেন কিনা, বা চিনলেও কিরকম ছিলেন? প্রথম কথা, আমার সাথে সনিকার কোনোদিনও দেখা হয়নি। আমি এই ঘটনাটার পরে সনিকাকে চিনি। অনেক ধন্যবাদ শ্রীতমা ভট্টাচার্য, তিনি আমাদের সঙ্গে ছিলেন, সহ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের। আমরা আরও একবার চলে যাব সনিকা চৌহানের আইনজীবী সঞ্জয় বসুর কাছে। সঞ্জয়বাবু, আপনাদের অভিযোগটা, আপনাদের পক্ষ থেকে অভিযোগটা ঠিক কী? অনেক রকম অভিযোগ শোনা যাচ্ছে বিভিন্ন রকমভাবে, আপনাদের অভিযোগটা, আপনাদের পক্ষ থেকে অভিযোগটা কি, ভিকটিমের পক্ষ থেকে? ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ হলো যে যে ইনসিডেন্টসটা হয়েছে, সেই ইনসিডেন্টসটা যেন, ইচ্ছেটা বলছি, অভিযোগ অ্যাকচুয়ালি বলা উচিত নয় এটাকে, আমাদের উইশ হলো যে দেয়ার শুড বি জাস্টিস। আমরা শুধু চাই যে যেটা সত্য হয়েছে সেটা যেন বেরোয় ইনভেস্টিগেশনে। আমাদের অ্যালিগেশন কারুর প্রতি কিছু নেই, উই ওয়ান্ট দ্য ট্রুথ টু কাম আউট। পুলিশ ইজ ডুইং দেয়ার জব পারফেক্টলি and we have full confidence from the family side on the police and the administration. They are doing their job perfectly. সঞ্জয়বাবু, আইন কি বলছে এই সমস্ত ক্ষেত্রে বিক্রমের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে? ওয়েল, 304 কোর্ট অ্যাড করেছে, এরপর নিশ্চয়ই কিছুদিন পর চার্জশিট হবে, সেটাই হয়ে থাকে, ট্রায়াল হবে। আমরা বিশ্বাস করি এর পরিবার থেকে যে নিশ্চয়ই শাস্তি হবে। We have full confidence in the judiciary, we have full confidence in the police and the system.
that they will get justice. Because তাদের একটি মাত্র মেয়ে মারা গেছে এই পুরো ইনসিডেন্টসটায়, খুবই মর্মান্তিক ইনসিডেন্ট। সো দে ওয়ান্ট জাস্টিস, they are left with nothing but her memories, so they want justice to happen. অনেক ধন্যবাদ সঞ্জয় বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। অবশ্যই আমরাও চাই যে অভিযোগ পাল্টা অভিযোগ যাই থাকুক না কেন, বিচার পান, আসল তথ্যটা উঠে আসুক, আসল বিষয়টা উঠে আসুক, পেছনে রহস্য না কি দুর্ঘটনা সেই বিষয়টাই উঠে আসুক। আমরা এর আগে কথা বলেছিলাম অভিনেত্রী শতরূপা পাইনের সঙ্গে, তার সঙ্গে তিনি কি জানিয়েছিলেন দেখে নেওয়া যাক। আমার কোনো রকম ভাবেই দুঃখ হচ্ছে না, বিকজ আমি সবসময় মনে করি ক্রাইম নেভার গোজ আনপানিশড। আমি ডিলে হচ্ছিল বলে একটু টেনশন করছিলাম যে এত ডিলে কেন হচ্ছে, কোনো রকম ভাবে ও আবসকন্ডিং শুনছিলাম, কোথাও ওকে পাওয়া যাচ্ছিল না, এগুলো কেন হচ্ছে আর এটা কোনো গাফিলতি হচ্ছে কিনা। বাট আই অলওয়েজ ট্রাস্টেড। আমি অনেকদিন ধরে চুপ করে বসে আছি কারণ আমি জানি সামহাও আমার খুব ফেথ ছিল যে কলকাতা পুলিশ মনে হয় না এত বড় একটা ক্রাইমকে ছেড়ে দেবে, কারণ এটা হিউজ ক্রাইম টু একটা এত বড় একটা কেসের পর ও যেভাবে পালিয়ে বেড়াচ্ছে, ও প্রত্যেকটা স্টেপ যেটা নিয়েছে প্রত্যেকটাই ভুল। মিথ্যে কথা বলা, তারপরে পালিয়ে যাওয়া, তারপরে আরো 4টে ভুলভাল স্টেটমেন্ট দেওয়া, সত্যি কথা না বলা, কোনোটাই ঠিক না। তাই আমার কোনো রকম ভাবে দুঃখ হচ্ছে না, আমার খুব নিজের প্রতি গর্বিত হচ্ছে যে আমি একটা কজ, আমার বন্ধুর একটা কজের পেছনে দাঁড়িয়ে একটা পজিটিভ একটা আমি ওকে জাস্টিস দিতে পারলাম। এর থেকে আনন্দের দিন মনে হয় আমার পক্ষে আর কিছু নেই। আমি একটু খুবই আনন্দ হচ্ছে যে ওর জাস্টিস হয়েছে। ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্ত তিনি কি জানিয়েছিলেন দেখে নেওয়া যাক। এতদিন ধরে আমরা সবাই ভাবছিলাম বিক্রম ভ্যানিশ হয়ে গেছে, তাকে সে পলাতক হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা খুব মানে সকালই জানতে পারলাম কি কোয়াইট আ প্লেজেন্ট সারপ্রাইজ কি ওকে গ্রেফতার করা হয়েছে। আর এর জন্য কি হবে, আমাদের জুডিশিয়ারি সিস্টেমের ওপরেও কিন্তু ভরসা অনেক বাড়বে। এরপরে বেল হয় না হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট ওকে গ্রেফতার করা হয়েছে। অবশ্যই এই মামলাটি আরও কত দূর এগোয় মোটামুটি মঙ্গলবারই তা পরিষ্কার হয়ে যাবে এবং আমরা এই খবরের দিকে নজর রাখব। আপনারাও সঙ্গে থাকুন দিনভর।